আলাইকুম। 5 মিনিট লেট হয়ে গেছে সেটিং করতে করতে। কি আছেন আপনারা? ওই কি ফাহিম রিসেন্টলি অ্যাড হয়েছেন। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আসলে মোবাইলের মধ্যে প্রবলেম দেখায়, এটার মধ্যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা? সাউন্ড একটু বড় করতে হবে। অন সাউন্ড। আচ্ছা দেখি। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কিনা বলেন তো? সাউন্ড যাচ্ছে না অনেক আস্তে আস্তে। এখন তো বাড়াইলাম, এখন শোনা যাচ্ছে কিনা? হেডফোন দিয়ে ভালোই শুনতেছেন? আচ্ছা, এমনি ঠিক মতো শোনা হয় না? অন্যরা একটু বলেন তো হেডফোন ছাড়া শোনা যাচ্ছে কিনা? অন্যরা? শোনাই যাচ্ছে না? আচ্ছা গুড, ঠিক আছে। এইটা এখন দেখেন তো। আল্লাহ, সাউন্ডটা নিয়ে প্রচুর। সাউন্ডটা নিয়ে কি হয়, আগের ব্যাচগুলোতে এমন ছিল না। কান ফেটে যাচ্ছে স্বরূপ। এখন ঠিক আছে? কারো কারো কান ফেটে যাচ্ছে, কারো কান শোনাই যাচ্ছে না। রেডি করবো? আচ্ছা, হেডফোন দিয়েই দেখেন, যদি ইয়া হয় হেডফোন দিয়েই দেখেন। 100% ঠিক আছে? শোরুমের মধ্যে আসেন, সারাদিন ওর স্পিকারে নষ্ট হয়ে গেছে। না, নেটের প্রবলেম না রিফাত, উনি ওই হেডফোন লাগায় শুনতেছে। ওয়ালাইকুম আসসালাম শামীম খান। তা আমরা শুরু করি ক্লাস। স্টার্ট।
আজকে আমাদের সমাসের উপর ক্লাস। এই সমাসটা নিয়ে আসলে আমাদের প্রচুর পরিমাণে ভয় কাজ করে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ভয় কাজ করে। ভয় কাজ করাটা স্বাভাবিক। ভয় কাজ করাটা স্বাভাবিক সমাসের উপরে, মানে সমাস নিয়ে যে ভয়টা। কারণ হচ্ছে প্রথম কথা মনে রাখবেন, সমাসের জন্য আমাদের যা করতে হবে, প্রথমত কিছু ভুল জিনিস আমরা শিখে আসি। এই ভুলটাই আসলে আমাদের পরবর্তীতে খেসারত দিতে হয়। ভুলের খেসারত মারাত্মক লেভেলে দিতে হয়। ঠিক আছে, দেখি আমরা এখন চালু করছি। আচ্ছা, প্রথম কথা হলো সমাস নির্দেশিকা দিয়ে আমি কিছু কথা বলতেছি। নির্দেশিকা, এই নির্দেশিকাটা 100% ফলো করবেন। নাম্বার 1, সমাস মুখস্থ করা যাবে। সমাস মুখস্থ করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। আমরা অনেকেই সমাস মুখস্থ করে যাই, এটা হচ্ছে আমাদের একদম পুরো বেসিক লেভেলের একটা ভুল। হ্যাঁ, কোনোভাবেই সমাস মুখস্থ করবেন না। নাম্বার 2, ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করব না। ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করবেন। আচ্ছা, ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় একটু মানেটা বুঝে নেন। বাজারে আমাদের অনেকের বই আছে শর্টকাটে বইগুলো লেখা, শর্টকাট। এই শর্টকাট বইগুলোর মধ্যে এভাবে দেওয়া আছে, ও এবং থাকলে দ্বন্দ্ব সমাস হবে, তারপর বিভক্তি থাকলে তৎপুরুষ সমাস হবে, যা থাকলে বহুব্রীহি সমাস হবে। এভাবে আমাদের বাজারের অনেকগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো হলের সমস্যাটা কি জানেন, পরীক্ষার হলের মধ্যে কিন্তু আপনাকে ব্যাস বাক্য দেওয়া থাকবে না। পরীক্ষার হলের মধ্যে কিন্তু আপনাকে যে শব্দ দেওয়া থাকবে। যেমন রূপক কর্মধারয় সমাস যখন আপনারা পড়তে যাবেন, ম্যাক্সিমাম এরকম ভাবে পড়ায় ব্যাস বাক্যে রূপ থাকলে রূপক কর্মধারয় সমাস। তো প্রশ্নটা হচ্ছে পরীক্ষা হলে তো ব্যাস বাক্য আপনাকে লিখতে হবে, ব্যাস বাক্য তো কে লিখে দিবে না। তাহলে কি এটা কোনো একটা থিওরি হইলো? দ্বন্দ্ব সমাসের মধ্যে ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস, এটা আমরা সবাই জানি। কিন্তু পরীক্ষার হলে ব্যাস বাক্য দেওয়া থাকবে না, ব্যাস বাক্য আপনাকে নির্ণয় করতে হবে। যার ফলে যদি ব্যাস বাক্য দিয়ে সমাস মুখস্থ করেন তাহলে বেশি দূর আগাতে পারবে না। আপনাকে পড়তে হবে সমস্ত পদ দিয়ে সমাস পড়তে হবে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে একই শব্দ একাধিক ব্যাস বাক্য হতে পারে, একাধিক সমাস হতে পারে। একই শব্দ কি হতে পারে, একাধিক সমাস হতে পারে একই শব্দ। ফর এক্সাম্পল আমি বললাম মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য ব্যাস বাক্যটা আমরা দিতে পারি মন্দ যে ভাগ্য, আবার দিতে পারি মন্দ ভাগ্য যা। দেখেন, যদি বলা হয় মন্দ যে ভাগ্য তাহলে চলে যাবে কর্মধারয়তে, আর যদি বলা হয় মন্দ ভাগ্য যা তাহলে চলে যাবে বহুব্রীহিতে। তো প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে যদি দুটোই থাকে তাহলে আমরা কোনটাকে অ্যানসার করব? ঠিক না, এটা একটা কনফিউজ কোশ্চেন, যে পরীক্ষার হলের মধ্যে দুইটাই আছে। যেমন দেখেন কপাল পড়া, কপাল পুড়েছে যা, কপাল যে পড়া বা পড়া যে কপাল, এভাবে দিলে পারবে। আর পরীক্ষার মধ্যে দুইটাই আছে, আমি কোনটা করব? তো ম্যাক্সিমাম সময় এখানে কিছু রুলস আছে যেটা আমরা পড়তে পড়তে বলবো। ম্যাক্সিমাম সময় বহুব্রীহির সাথে যদি অন্য কোনো সমাসে যদি টক্কর লাগে তাহলে সেটা বহুব্রীহি সমাসকে প্রাধান্য দিতে হবে। যেমন দেখেন মনোরোগ, আমি বললাম মনেরোগ, আর বললাম মনোরোগ আছে যা, তাহলে বহুব্রীহি সমাসটাকে প্রাধান্য দিবে। আমরা পড়তে পড়তে সেটা আলোচনা করব। তো শুধু এতটুকু জেনে রাখেন, একই শব্দ একাধিক সমাস হতে পারে, একই শব্দ, তবে সব শব্দ যে হবে এমন না। যেমন ৯-৬, এটাকে আপনি চাইলেও দ্বন্দ্ব ছাড়া অন্য কোনো সমাস করতে পারবেন না। ঠিক আছে, এই তিনটা কথা প্রাথমিক লেভেলের, এই তিনটা কথা মনে রাখবেন। সমাস 1 নম্বর মুখস্থ করা যাবে না, 2 নম্বর হচ্ছে ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করবেন না, 3 নম্বর হচ্ছে একই শব্দ একাধিক সমাস হতে পারে। আপনি যদি সমাসে এক্সপার্ট হন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন, আর যদি সমাসে এক্সপার্ট না হন তাহলে মুখস্থ করে গেলে ফায়দা কম হবে। ওকে, এবার আসেন সমাস শব্দের অর্থ কি, এই বিষয়টা একটু পড়ার আলোচনা করতেছি। আপনারা সবাই তো ইংরেজিতে নাউন আর অ্যাডজেক্টিভ চিনেন, ঠিক না? যদি নাউন আর অ্যাডজেক্টিভ চিনে থাকেন তাহলে আমরা সমাসও পেয়ে যাব। নাউন আর অ্যাডজেক্টিভ আশা করি আপনারা সবাই পারেন, নাউন আর অ্যাডজেক্টিভ, সুতরাং সমাসটাও আপনারা ইজিলি পারেন। সমাস, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আচ্ছা, এই সংক্ষেপণ একটু মানেটা একটু আমরা বুঝি। দেখেন,
ব্যাকরণ কেন আসছে? ব্যাকরণ কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য আসে না, ভাষার সুবিধা বা ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্য কিন্তু ব্যাকরণ আসছে। আমরা যখন কারো কাছে মনের ভাব প্রকাশ করি, আমরা চাই যত দ্রুত কথাটা বলা যায় এবং যত সহজে বলা যায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে। এই যে ইংরেজি যে আমরা বলি অক্সিলারি ভার্ব কিংবা আমার ভাই যাই বলি না কেন, অক্সিলারি ভার্ব কিন্তু ইংরেজরা সাধারণত খুব কম ব্যবহার করে। দেখেন আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, এভাবে বলতেছে না, আর নট এইন্ট, এভাবে সংক্ষিপ্ত করে ফেলতেছে না। তো বাংলা ভাষার মধ্যে বাংলা ভাষার শব্দগুলোকে কি করা হয়? সংক্ষিপ্ত করা হয়। এই সংক্ষিপ্ত করার একটা প্রক্রিয়া হচ্ছে সমাস। ইংরেজিতে একটা শব্দ দেখি তাহলে বুঝতে পারবো। যেমন দেখেন শব্দটা বলা দরকার ছিল বুকস শপ, এটা বলা দরকার ছিল, অথচ দেখেন বলা হয় হচ্ছে বুক শপ। দেখছেন, বলা দরকার ছিল বুকস শপ, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে কিভাবে বলি? বুক শপ। ঠিক না? এই হচ্ছে সংক্ষেপণ, মানে ভাষার উদ্দেশ্যটাই হচ্ছে দ্রুত আপনার মনের ভাব প্রকাশ করা এবং সহজে প্রকাশ করা। ঠিক আছে, বেশি কথা বললে সেটা, যেমন সাধুরীতিতে আমরা কথা বলি না কেন? কারণ সাধুরীতিতে কথা বলতে গেলে দেখবেন যে ভাষার মনের ভাবটা খুব ধীরে ধীরে প্রকাশ পায়, চলিত রীতিতে আমরা দ্রুতই কথা বলতে পারি। আচ্ছা, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে সংক্ষেপণ বলতে আমরা কি বোঝাচ্ছি? সংক্ষেপ, যেমন শব্দটা আমি লিখলাম মা বাবা। আচ্ছা, মা বাবা একটা সমাসবদ্ধ শব্দ, মা বাবা। এখন এটাকে ডিটেইলস করলে কি হয়? মা ও বাবা, এটাকে বলা হয় হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ঠিক আছে, এটাই প্রশ্ন যদি করা হয় আপনাকে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বলতে কি বুঝো, অ্যানসারটা হবে ব্যাস বাক্য থেকে সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ তৈরি করা। ব্যাস বাক্য থেকে কি তৈরি করা? সমাসবদ্ধ শব্দ তৈরি করার নামই হচ্ছে সমাস। আবার বলতেছি, ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ শব্দ তৈরি করার নামই হচ্ছে সমাস। দেখেন আমরা বলুন তো, বাক্য বড় না শব্দ বড়? অবশ্যই বাক্য বড়। তো বাক্যকে সংক্ষেপ করে আমরা শব্দ বানাচ্ছি, এটাই হচ্ছে সমাস। এবার দেখেন একটা সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দের দুইটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর এটাকে বলা হচ্ছে পরপদ। সমাসবদ্ধ শব্দের দুইটা অংশ থাকে, পূর্বপদ, পরপদ, আবার এগুলো সমসমান পদপদ, পদপদ। তার মানে একটা সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দের মিনিমাম দুইটা পদ থাকতে হবে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। প্রায় সবগুলো সমাসের মধ্যে কিন্তু দুইটা পদ আছে, সবগুলো। যেমন অব্যয়ভাব সমাসের মধ্যে আপনি বলতে পারেন হা ভাত, স্যার এখানে দুইটা পদ হলো কোত্থেকে? হা একটা পদ, ভাত একটা পদ। অনুকরণ, অনু একটা পদ, করণ একটা পদ। ঘি ভাজা, ঘি একটা পদ, ভাজা একটা পদ, এই টাইপের। তাহলে আমরা কি পেলাম? যে দেখুন সমাসবদ্ধ শব্দে মিনিমাম দুইটা পদ থাকতে হবে, পূর্বপদ আর পরপদ। আর এটাকে ডিটেইলস করলে কি হয়? বাবা জানি না সবাই সাউন্ড প্রবলেম কিনা, আপনি হেডফোন দিয়ে দেখেন। বাবা হেডফোন দিয়ে শুনেন। মা ও বাবা, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আচ্ছা, এবার দেখি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস 6 প্রকার। যদিও 19 এর বইয়ের মধ্যে দেওয়া আছে সমাস মূলত 4 প্রকার, এটা এখন আমাদের শিখার জন্য এটা ইম্পর্টেন্ট না। এটা অনেক সমাস মানে ব্যাকরণিক বলছে হ্যাঁ এটা হচ্ছে 4 প্রকার। তো ম্যাক্সিমাম যে কথাটা বলে সেটাই আমাদেরকে একসেপ্ট করতে হবে। ঠিক আছে, মানে আমরা কেউ ইয়া না। দেখেন অর্থের বিচারে সমাস লিখে নেন, অর্থের বিচারে সমাস, মানে অর্থ দিয়ে আমরা নির্ণয় করতে পারবো কোন সমাস। নাম্বার 1 লেখেন উভয় পদের অর্থ প্রধান। আচ্ছা, উভয় পদ মানে কি বলেন তো? উভয় পদের অর্থ প্রধান, প্রধান মানে বুঝছেন তো? উদ্দেশ্য, প্রিন্সিপাল। উভয় পদের অর্থ প্রধান, উভয় পদ মানে কি? পূর্বপদ, পরপদ। উভয় পদ মানে কি? পূর্বপদ, পরপদ। উভয় পদের অর্থ প্রধান লেখেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব বানানটা একটু ভালো করে দেখে। উভয় পদের অর্থ প্রধান বলতে বোঝাচ্ছে হচ্ছে উভয় পদকেই আমি প্রায়োরিটি দিচ্ছি, উভয় পদকেই আমি প্রায়োরিটি দিচ্ছি, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। একটু ভালো করে বুঝে নিন। আচ্ছা, রুহুল আমিন ভাই আপনি ভালো আছেন? আচ্ছা, রুহুল আমিন স্যার, ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই। উনি আসামের একজন বিখ্যাত টিচার, আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে।
সবাই দোয়া করি আমরা ভারতের জন্য। ভারতের অবস্থা খুবই খারাপ, আমরা জানিতেছি কোভিড সিচুয়েশনের কারণে। আল্লাহ সবাই মুক্ত করুক, উনি আশাতে থাকেন। আচ্ছা, উভয় পদের অর্থ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। একটু ভালো করে বুঝি। ফর এক্সাম্পল আমি শব্দটা লিখলাম নীল আকাশ, দেখুন দুইটা শব্দ লিখলাম। এখন আপনাকে কোশ্চেন করলাম যে ভাই এটা কি দ্বন্দ্ব সমাস হবে কিনা। আপনি বলতেছেন নীলের একটা অর্থ আছে, আকাশের একটা অর্থ আছে, তার মানে দ্বন্দ্ব সমাস। না, এটা দ্বন্দ্ব সমাস হবে না। দেখেন, উভয় শব্দকে আমি সমানভাবে ওরকমভাবে গুরুত্ব দিই নাই। সমানভাবে কিন্তু আমরা গুরুত্ব দিই নেই উভয় শব্দকে। দেখেন, নীল আকাশ বলতে কিন্তু আপনি প্রায়োরিটি দিচ্ছেন কিন্তু আকাশকে, নীলকে দিচ্ছেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার কিভাবে আমি বুঝলাম যে আমি আকাশকে প্রায়োরিটি দিচ্ছি, নীলকে দিচ্ছি না। দেখেন, আমরা যখন নীল আকাশ বলি তখন কার দিকে ইঙ্গিত করে কথা বলি? নীলের দিকে তাকায় কথা বলি না আকাশের দিকে তাকায় কথা বলি? আকাশ না, আমরা কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলি ওই দেখো নীল আকাশ। তার মানে নীল হচ্ছে অ্যাডজেক্টিভ, আকাশটা হচ্ছে নাউন, আকাশটাকে কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি। এটা দ্বন্দ্ব সমাস হচ্ছে না। সেম আমি যদি এভাবে লিখি, দেখেন নীল সাগর, বা দেখেন দামি মুক্ত। দেখেন সেম দামি মুক্ত যখন আপনি বলতেছেন তখন কার দিকে ইঙ্গিত করে বলতেছেন? দামের দিকে না মুক্তার দিকে? অবশ্যই আপনি মুক্তার দিকে তাকায় পরে বলতেছেন দামি মুক্ত, ঠিক না? মুক্তর দিকে তাকিয়ে কিন্তু বলতেছেন। তার মানে এটাও কিন্তু কি হয়? দ্বন্দ্ব সমাস হয় না। আমরা বলছি উভয় পদের অর্থকে আমরা প্রাধান্য দিব, মানে সমানভাবে আমরা গুরুত্ব দিব। এখন আমরা যদি এভাবে লিখি, দেখেন আকাশ বাতাস, দেখেন আকাশ বাতাস যদি আমরা বলি, তাহলে দেখেন আমি কিন্তু উভয়টাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছি। আকাশের ভিতরে যেমন বাতাস নেই, বাতাসের ভিতরে কিন্তু আকাশ নেই, উভয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। তার মানে 100% দ্বন্দ্ব সমাস হবে। এবার দেখেন মা বাবা, সহজগুলো দিয়ে দিচ্ছি। মা বাবা, এখানে হাইফেন দেওয়া জরুরি কিছু না। মা বাবা, দেখেন মাকেও প্রায়োরিটি দিচ্ছি, বাবাকেও প্রায়োরিটি দিচ্ছি। তার মানে দ্বন্দ্ব সমাস সমানভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? সমানভাবে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমি যদি হেডফোন খুলে কথা বলি তাহলে কেমন হয়? এখন শোনা যাচ্ছে? এখন মনে একটু শোনা যাচ্ছে বেশি। এখন বাড়ছে সাউন্ড, কি করব আসলে। এনাফ এনাফ সাউন্ড যতটুকু বাড়ছে এনাফ কিনা? আচ্ছা, যা বলছিলাম, এরপর থেকে ক্লাস করার সময় হেডফোন নিয়ে চেষ্টা করবেন, তাহলে আর ঝামেলাগুলো থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ওটা তো আপনি হেডফোন দিয়ে দেখতেছেন। যা বলতেছিলাম, দেখেন আমি বুঝি না হেডফোন দিয়ে হলে সাউন্ড যাবে, ইয়ার দিয়ে সাউন্ড যাবে না কেন? আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, দেখেন উভয় পদের অর্থ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, উভয় পদটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এখন যদি আমি দেখি বড় ভাই, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না। বড় ভাই কেন? আমরা প্রাধান্য দিচ্ছি ভাইকে, বড়কে কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি না। বড়টা হচ্ছে একটা গুণ হিসাবে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন উভয় পদের অর্থ প্রধান, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তার মানে এই সমাসের জন্য আপনাকে উভয় পদের অর্থ সম্পর্কে আপনার জানতে হবে। যদি অর্থ না জানেন আপনি বলতে পারবেন না। যেমন কথা আমি বললাম অহরাত্র, একটা শব্দ লিখলাম অহরাত্র। এখন আপনার রাত্র মানে তো রাত্র পাইলে, কিন্তু অহ মানে, দেখেন আমরা বলি না সপ্তাহ, অহ মানে হচ্ছে দিন। অহরাত্র ব্যাসবাক্যটা হচ্ছে অহ ও রাত্র, অহ বিসর্গ ও রাত্র, এই হচ্ছে অহরাত্র। নাম্বার টু, কোন পদের তৈরি প্রধান না, কোন পদের অর্থ প্রধান না, কোন পদের অর্থই প্রধান না। হ্যাঁ, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস।
মানে সমাসবদ্ধ শব্দে যে পদগুলো দেওয়া থাকবে তার একটাও আমাদের উদ্দেশ্য না। একটু ভালো করে বুঝে নিন। হ্যাঁ হ্যাঁ লোপা, এটা আমারও প্রবলেম, আমিও কানে হেডফোন ইউজ করতে পারি না, তবে যারা ইউজ করে তাদেরকে দেখলে আমি অবাক হই কিভাবে থাকে। যেমন দেখেন উভয় পদের কোন পদের অর্থই প্রধান না। যেমন আমি শব্দ দেখলাম গায়ে হলুদ, আচ্ছা গায়ে হলুদের ব্যাস বাক্যটা কি বলেন? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, ঠিক না? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখন দেখেন এই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে তিনটা আমরা বড় বড় পদ পাচ্ছি। একটা হচ্ছে গা, একটা হলুদ, একটা অনুষ্ঠানে, এই তিনটা পদ পাচ্ছি। এবার আপনারা বলেন কাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি? আমরা কি গাকে প্রায়োরিটি দিচ্ছি, হলুদকে প্রায়োরিটি দিচ্ছি, না অনুষ্ঠানকে প্রায়োরিটি দিচ্ছি? অবশ্যই কিন্তু আমরা অনুষ্ঠানকে প্রায়োরিটি দিচ্ছি। অথচ দেখেন অনুষ্ঠান শব্দটা কিন্তু এখানে নাই, ঠিক আছে? এরপর দেখেন আমরা একটা শব্দ লিখলাম কোলাকুলি। কোলাকুলি শব্দের মধ্যে দেখেন কোলে, কোলে যে মিল, এটাই তো কোলাকুলি, ঠিক আছে? কোলে কোলে যে মিল। এখন আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি, কোল কোল নাকি মিলকে? দেখেন ঈদের পরে যে আমরা কোলাকুলি করি, কোলের সাথে কোল লাগানোটা ইম্পর্টেন্ট থাকে না। এখন মনে করেন পেট মোটা যারা, এরা কিভাবে কোলাকুলি করে, পেটাপেটি হয়ে যাবে। হ্যাঁ, উদ্দেশ্যটা আসলে মিল। যেমন আমি বললাম চুলাচুলি, চুলাচুলি বলতে গেলে চুলে চুলে লাগতে হবে না, আসলে মারামারি, মেয়ে মহিলা মানুষ মারামারি করলে এটা চুলাচুলি, বা ঝগড়া করলে বলে চুলাচুলি করে, ঠিক আছে? তো এই শব্দগুলোই দেখেন এখানে মিলকে আমরা প্রাধান্য দিচ্ছি, অথচ মিল শব্দটা এখানে নাই। এখানে অনুষ্ঠানকে আমরা প্রাধান্য দিচ্ছি, অথচ দেখেন অনুষ্ঠান শব্দটা কিন্তু এখানে নাই। তার মানে আমরা কি তৃতীয় কোনো পদকে প্রাধান্য দিচ্ছি, তৃতীয় কোনো পদকে প্রাধান্য দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, যে কোন পদের অর্থই প্রধান না, মানে সমাসবদ্ধ যে শব্দগুলো দেওয়া থাকে তার কোনটার অর্থই আমাদের প্রাধান্য পাবো না, সেটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। ওকে, ক্লিয়ার? নাম্বার 3, পূর্ব পদের অর্থ প্রধান। পূর্ব পদের অর্থ প্রধান। আচ্ছা এখানে যে পূর্বপদ পরপদ এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দের, সব সমাসবদ্ধ শব্দের, ঠিক আছে? আমরা ব্যাস বাক্য নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি সমাসবদ্ধ শব্দ, ঠিক আছে? এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। পূর্ব পদের অর্থ প্রধান, একটু ভালো করে বুঝিনি। যেমন আমি শব্দটা লিখলাম হা ভাত, হ্যাঁ শব্দটা আমি লিখলাম হা ভাত, দেখি আমরা হা ভাত। হা ভাতের ব্যাস বাক্যটা হচ্ছে ভাতের অভাব। কি বললাম? ভাতের অভাব। এখন আপনারাই বলেন এখানে আমরা প্রায়োরিটি দিচ্ছি কোনটাকে, ভাতকে না অভাবকে? আমরা ওটা হা করে আসছে কি কারণে? হা করে থাকলে বলে আমরা অভাব বোঝানো, ঠিক না? আমরা আসলে প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে অভাবকে। আমরা এখানে বলছি একটা কথা, সমাসবদ্ধ শব্দের পূর্বপদ, কিন্তু আমরা কিন্তু ব্যাস বাক্যটাকে আলোচনা করলে হবে না, ঠিক আছে? এখানে হা বা হার প্রতি শব্দ হিসেবে হচ্ছে অভাব দিয়েছে, অভাবটাকে আমাদের উদ্দেশ্য দিচ্ছি। আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি শব্দ লিখলাম আপনাকে, আপনাকে মনে করেন আপনার বাবা বললো এই তুই তোর বন্ধু বা বান্ধবীর অনুকরণ করতে পারছ না, এটা বললে কিন্তু খুব রাগ উঠে, ঠিক না? অমুকে পায় ধোয়া, পানি খা, অমুকে এই করে সেই করে, এগুলো বললে সাংঘাতিক রাগ উঠে। অনুকরণ শব্দটা বললে আমাদের মাইন্ডে লাগে। কেন মাইন্ডে লাগে? অনুকরণ বলতে বুঝাচ্ছে হচ্ছে আমি তার পেছনে আছি, ঠিক না? অনুকরণের ব্যাস বাক্যটা কি জানেন? পেছনে করণ। এই যে উপসর্গের অর্থটাকে যে আমরা প্রাধান্য দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। আমরা যেহেতু এখনো ভূমিকায় আছি, বিস্তারিত আলোচনা পরে হবে, এখনো ভূমিকায় আছি আমরা। নাম্বার 4, পরপদের অর্থ প্রধান। পরপদের অর্থ প্রধান, এটা হচ্ছে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটা। দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। আচ্ছা দ্বিগু সমাসের উদাহরণ যদি আমরা বলি, যেমন কথার কথা হায়ের প্রতিশব্দ অভাব বললেন, হ্যাঁ স্যার হায়ের প্রতিশব্দ হিসেবে অভাব বললাম। যেমন বললাম দেখেন চৌরাস্তা, এখানে কাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? চারকে না রাস্তাকে? অবশ্যই আপনি রাস্তাকে প্রায়োরিটি দিচ্ছেন। নীল আকাশ, কাকে প্রায়োরিটি দিচ্ছি? আকাশকে। ঘি ভাজা, ভাজাকে প্রায়োরিটি দিচ্ছি। তো এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব, এখন ভূমিকা মাত্র শেষ হলো। ভূমিকা এতটুকু বুঝতে পারছেন বিষয়টা? এতটুকু ক্লিয়ার?
আপনাকে যদি কোশ্চেন করা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত কোন সমাস, দ্বন্দ্ব সমাসের বিপরীত কোন সমাস, অ্যানসারটা হবে কি বহুব্রীহি সমাস। কেন? দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রধান, আর বহুব্রীহি সমাসে কোন পদের অর্থই প্রধান না। ওকে, তারপর আমি বললাম কোন সমাসটা ব্যতিক্রম, দ্বিগু কর্মধারয় অব্যয়ভাব তৎপুরুষ। অ্যানসার কি হবে? অবশ্যই অব্যয়ভাব। কেন বলেন তো? এই তিনটার মধ্যে পরপদের অর্থ প্রধান, বাকিগুলোর মধ্যে অব্যয়ভাবের মধ্যে পূর্বপদের অর্থ প্রধান। ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা সারা, আচ্ছা আপনাদের মধ্যে একটা রিকোয়েস্ট, অনেকে অনেক দেরি করে ভর্তি হয়েছেন, তারা একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন দয়া করে, প্রিভিয়াস ক্লাসগুলো। আর এই যে ভর্তি হয়েছেন ক্লাস যদি বুঝেন তাহলে অন্যদেরকেও জানাবেন যে আমি পড়তেছি কিন্তু। এখানে লজ্জার কিছু নেই যে আপনি একটা অবৈধ কাজ করতেছেন বাংলা পড়ে, হ্যাঁ। আর পড়ালেখা যদি আপনি না ছড়ান এটা কিন্তু আস্তে আস্তে ভুলে যাবেন, কিন্তু পড়ালেখা ছড়াইতে হবে। মানে আমরা এখানে ইউটিউবে কি পরিমাণ ক্লাস দিয়ে রাখছি। আচ্ছা যাক, ওকে, এবার আমরা শুরু করি সমাস। অনেকে আছে মানে এত বেশি তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, মানে সে একটা কোর্সে ভর্তি হবে ভাই, বিশ্বাস করেন বিয়ের জন্য পাত্র বা পাত্রী দেখতে গেলে এত যাচাই করে না। বাপ রে বাপ, এই করে 30টা কোশ্চেন করবে, 2টা কোশ্চেন না মিললে তার এটা ভালো না। এমন বহু পাবলিক আছে। অতিরিক্ত সচেতনতাও কিন্তু অনেক খারাপ বিষয়, বুঝছেন? অতিরিক্ত সচেতনতা, যেমন গতকালকে করোনা ভাইরাস নিয়ে নতুন একটা রিপোর্ট প্রকাশ পাইছে, যারা ঘরে থাকে তাদের এই ভাইরাস আরো বেশি ধরে। অক্সফোর্ড থেকে এই প্রক্রিয়াটা বের করছে। আচ্ছা, এবার আমরা সমাস শুরু। প্রথমে আসেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে মারামারি, কাটাকাটি, এগুলো। আসলে যদি বলা হয় সমাসের প্রেক্ষিতে দ্বন্দ্ব অর্থ কি, অ্যান্সার হবে মিলন হইতে পারে, বিরোধ হইতে পারে, তারপর হচ্ছে বিপরীত হইতে পারে, অনেক কিছু হইতে পারে দ্বন্দ্ব। কিন্তু এমনি শব্দের অর্থ কি? দ্বন্দ্ব মানে হচ্ছে বিরোধ, মারামারি, না নেগেটিভ অর্থে আমরা দেখি, ঠিক না? যেমন দ্বন্দ্ব যুদ্ধ বা মল্ল যুদ্ধ আমরা সেটাকে বলি দ্বন্দ্ব। আর আপনারা সবাই নিশ্চয়ই ইংরেজিতে নাউন আর অ্যাডজেক্টিভ খুব ভালো করে জানেন। যদি নাউন আর অ্যাডজেক্টিভ ভালো করে চিনে থাকেন তাহলে সমাস অনেকটা সহজ হয়ে যাবে। আসেন দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচার গুলো আমরা একটু দেখি। নাম্বার 1 স্ট্রাকচার, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ব্যক্তি বা বস্তু দুটি হবে। মানে যে দুটো শব্দ দেওয়া থাকবে দুইটার অর্থ কি আমরা প্রাধান্য দিব। নাউন প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ব্যক্তি বা বস্তু দুইটা হবে, ব্যক্তি বা বস্তু। একটু বুঝে নিই আমরা। যেমন আমি শব্দটা লিখলাম সাদা কালো, দেখেন সাদা কালো শব্দটার মধ্যে দেখেন সাদা একটা অ্যাডজেক্টিভ, কালো একটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ। কয়টা রঙকে বোঝায়? দুইটা রঙকে বোঝায়। তার মানে কি হবে? এটা দ্বন্দ্ব সমাস। খুব ভালো করে বুঝে নেন, হ্যাঁ। সমাস অনেক নির্ভর হচ্ছে ব্যবহারের উপরে। ব্যবহারের উপর মানে বুঝেন এখানে আমরা শব্দটা কি হিসাবে ব্যবহার করতেছি। যেমন কথার কথা আমি লিখলাম দুধ চা। এখন দুধ চা আপনাকে বললাম এটা কি দ্বন্দ্ব সমাস হবে কিনা? দুধ চা, আপনি দিলেন হ্যাঁ দ্বন্দ্ব সমাস হবে। দুধ একটা শব্দ, চা একটা শব্দ, না আসলে এটা দ্বন্দ্ব সমাস হবে না। কেন? কারণ দুধ চা বলতে কিন্তু আমরা এক কাপে দুধ আর এক কাপে চা খাই না, ঠিক না? আমরা কিন্তু দুইটাকে মিক্স করে খাই, একটা বানিয়ে খাই, ঠিক না? তার মানে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না। বুঝা গেছে আমার কথাটা? এই জন্য ব্যবহার, যেমন কথার কথায় বললাম চালাক চতুর, একটা শব্দ দিলাম চালাক চতুর। এখন দেখেন চালাক চতুর শব্দের মধ্যে দুইটা অ্যাডজেক্টিভ আসছে। আমরা ভাই চালাক চতুর দ্বন্দ্ব সমাস, দুইটা অ্যাডজেক্টিভ আসছে না। চালাক চতুর বলতে কিন্তু আমরা দুইজন লোককে বুঝাই না, আমরা একজন সম্পর্কে বলে আরে ভাই পুরোটা মারাত্মক চালাক চতুর, ঠিক আছে? হ্যাঁ একটা ব্যক্তি একটা বস্তু থাকলেও হবে। আমি কি বলছি? ব্যক্তি বা বস্তু দুইটা হবে, মানে দুইটার অর্থকে প্রাধান্য দিব। একটা ব্যক্তি একটা বস্তু, মানুষ গরু, হ্যাঁ অবশ্যই হবে, ঠিক আছে? মানুষ আর গরু, মানুষ একটা বিষয় আর গরু একটা বিষয়, ঠিক আছে? এখন দেখেন সেম আমি লিখলাম জজ সাহেব। জজ সাহেব দেখেন দুইটা নাউন, আমরা বুঝাচ্ছি কয়টাকে?
একজন ব্যক্তিকে, তাহলে এটা দ্বন্দ্ব হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের কাছে কোশ্চেন, যদি এইটা কোশ্চেন করা হয় সাদা কালো মার্কার, এটা দ্বন্দ্ব সমাস হবে কিনা? সাদা কালো মার্কার বলেন তো, এটা দ্বন্দ্ব সমাস হবে কিনা? স্বরূপ চক্রবর্তী এই যে এখানে একটা কথা বলছি দেখেন ব্যবহারের উপরে, এখানে কিন্তু একটা কথা আপনাদের বলছি, দুধ চা বলতে কিন্তু আপনারা এক কাপে দুধ আর এক কাপে চা খাই না, ঠিক আছে? সেম আম দুধ দিয়ে ভাত খাওয়া, আমরা কিন্তু দুইটাকে মিক্স করে খাই, ঠিক আছে? এই জন্য এগুলা দ্বন্দ্ব সমাস হবে না। এই জন্য আপনি কি ব্যবহার করতেছেন সেটা ইম্পর্টেন্ট। কারণ সাদা কালো মার্কার, এটা দ্বন্দ্ব হবে কিনা? না, দ্বন্দ্ব হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে মার্কারকে আমরা হাইলাইট করতেছি, সাদা কালোকে আমরা হাইলাইট করতেছি না, ঠিক আছে? আরেকটা বিষয় মনে রাখবেন, সমার্থক শব্দগুলো দ্বন্দ্ব হয়। সমার্থক শব্দ, যত সমার্থক শব্দ আছে সব দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? জল পানি, জল ও পানি, যত সমার্থক শব্দ আছে সব দ্বন্দ্ব সমাস। ঘর বাড়ি দ্বন্দ্ব সমাস। কিন্তু এখন যদি আমি একটা বাক্যে ব্যবহার করি, এটা যে এই বাড়ি ঘর করবে না, আপনারা আহ্বান গল্পের মধ্যে এরকম আছে দেখবেন, বাড়ি ঘর করবে না, এটা কিন্তু আবার দ্বন্দ্ব হবে না। যদিও আমাদের পরীক্ষাগুলোর মধ্যে বাক্য থেকে সমাস এখন আসে না, ইন্ডিয়ার মধ্যে আসে এটা। বাড়ি ঘর করবে না, না বাড়ি ঘর দ্বন্দ্ব সমাস হবে না, কারণ এটা একটা বাক্যে ব্যবহার করে একটা বিষয় বুঝাচ্ছে যে বাড়ি একটা ঘর একটা বুঝায়। যেমন আপনাদের একটা কবিতা রয়েছে, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। দেখেন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, তার মানে সুন্দর এবং করুণ দুইটা গুণই বর্ণনা করা হচ্ছে একটা স্থানের ক্ষেত্রে, এটাও দ্বন্দ্ব সমাস হবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? দ্বন্দ্ব সমাসের বিষয়গুলো, দ্বন্দ্ব সমাসটা বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মা বাবা ভাতটা চাল তোমার যা আছে সব দ্বন্দ্ব সমাস দিবে, ঠিক আছে? তবে বুঝে বুঝে দিবে। মাত্র 12 জন, বাকিটা ঘুমাইতেছে। আচ্ছা তা ঘুমান। এখন আপনারা একটু আমরা একটু আচ্ছা আরেকটু পড়াই দিই তারপর। আচ্ছা নিয়ামুল হাসান মুহিম, আচ্ছা পরীক্ষা এরকম হলো কেন? মাত্র একজন ভালো করছেন মানে প্লাস পাইছেন, বাকিরা প্লাস পান নাই, কি ব্যাপার? পরীক্ষার ব্যাপারে আপনাদের কি পরীক্ষা কোশ্চেন অনেক টাফ হইছে? কোনগুলো হবে মানে বুঝি নেই আমরা। আমরা মাত্র দেখালাম, আরো ওয়েট করেন, বলতেছে স্বামী আমি একটা কোশ্চেনটা আসলে বুঝি কোনগুলো হবে কোনগুলো হবে না, আমি আসলে বুঝি। বাক্যে যদি ব্যবহার হয় একটা সমার্থক শব্দ বাক্যে ব্যবহার হয়েছে, যেমন আমি বললাম দেখেন আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সা নাই বলতে কিন্তু আমি একটা বিষয় কিন্তু বুঝাচ্ছি, ঠিক না? মানে আমার কাছে অর্থ নেই, এটা কিন্তু দ্বন্দ্ব হবে না। এমনি যদি বলি টাকা পয়সা তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? আচ্ছা এই সূত্রটা মনে রাখেন, হ্যাঁ সূত্রটা মনে রাখেন। এবার আসি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো আমরা আলোচনা করব। শুনেন প্রকারভেদ অনেক আছে, 9 এর বইয়ের মধ্যে কত ধরনের যে দ্বন্দ্ব সমাস আনছে, এত দ্বন্দ্ব সমাস পড়ার দরকার নেই, এত ধরনের দ্বন্দ্ব সমাস দরকার নেই, ঠিক আছে? দেখি আমরা মূলত প্রকারভেদ হচ্ছে চারটা, সেটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ, হ্যাঁ এটা আমরা আলোচনা করছি অলরেডি, সাধারণ। দুই নম্বর হচ্ছে অলুক। আচ্ছা অলুক কাকে বলে? অলুক একটু ভালো করে বুঝে নিই। অলুক, অনুক বলা হয় হচ্ছে বিভক্তি যুক্ত নাম শব্দকে, বিভক্তি যুক্ত নাম শব্দকে, বিভক্তি যুক্ত নাম শব্দকে অনুক বলা হয়। বিভক্তি, বিভক্তি তো ছিলেন আপনারা, ঠিক না স্যার? জিকে তো জিকে তে বাস কেন? জিকে তো আপনাদের এখন আসতেছে না। আচ্ছা আপনাদের ঘোষণা দিয়ে দিই, জুন মাস থেকে জিকের ব্যাচ শুরু হচ্ছে, জুন মাস থেকে জিকে জেনারেল নলেজের ব্যাচ শুরু হচ্ছে। তার আগে আপনারা ওই যে অনুশীলনের যে আন্তর্জাতিক বইটা আছে সেগুলো কালেকশনে রাখেন, হ্যাঁ পড়াটা একটু এগিয়ে রাখেন। যেটা বলতেছিলাম বিভক্তিযুক্ত নাম শব্দকে অলুক বলে। এখন দেখেন আমি শব্দটা লিখলাম, দেখেন বাঘ সিংহ, বাঘ মহিষ। এখন বাঘ মহিষ যখন আমি লিখতেছি দেখেন এখানে কোনো বিভক্তি যুক্ত নাই, এটা একটা দ্বন্দ্ব সমাস। তা আমি যদি এটাকে এভাবে লিখি বাঘে মহিষে, দেখছেন একটা সপ্তমী বিভক্তি কিন্তু যোগ হচ্ছে, এটা কি বলা হচ্ছে? অলুক দ্বন্দ্ব। আবার বলতেছি বিভক্তি থাকার কারণে এটা কি হচ্ছে? অলুক হচ্ছে। বিভক্তি থাকার কারণে এটা হচ্ছে অলুক, ঠিক আছে? কিন্তু
এখন দেখেন এই যে বিভক্তি আছে, বিভক্তি থাকার কারণে এটা হচ্ছে অলুক, আর দুইটা নাউন দিয়ে দুইটা প্রাণীকে বোঝাচ্ছে দ্বন্দ্ব সমাস শেষ। সেম আমরা যদি বলতে পারি হাতে পায়, হাতে পায়, এভাবে আসতে পারে হাতে নাতে, এই যে বুঝছেন হাতে পায়, দেখেন দুইটা অঙ্গ দুইটা জিনিসকে বোঝাচ্ছে, তার মানে এটা দ্বন্দ্ব সমাস 100%। এবার দেখি আমরা বিভক্তি আছে কিনা, আছে, বিভক্তি রয়ে গেছে, তার মানে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? স্যার কমার্সের জন্য কি জিকে পড়তে হবে? জি, পড়তে পারলে বেটার হয়। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, ঠিক আছে? আর করোনা না থাকলে আপনারা এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেতেন না। করোনা না হলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যদি ভাবে না পড়াশোনা শুরু করতাম, তাহলে এগুলো অ্যাভেলেবেল হয়তো আপনারা পেতেন না। আমার মনে হয় যে সুযোগ যেহেতু পেয়েছেন কাজে লাগায় না, হ্যাঁ সুযোগ যেহেতু পেয়েছেন। কারণ এই কোর্সটা যে আমরা গ্রামারের কোর্সটা করতেছি, এটা প্রায় 7-8 হাজার টাকার একটা কোর্স। হ্যাঁ, আপনারা 3,000 টাকা করতে, তাও মানে কত ধরনের কথা ওগুলা বলে লাভ নেই। আমার কথাটা কি বুঝতে পারছেন? তবে মনে রাখেন যে ছেলে মেয়ে এটা কিন্তু অলুক না, ছেলে মেয়ে এটা কিন্তু অলুক না, কারণ এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি। ছেলে মেয়ে এটা কিন্তু অলুক না, এটা মূল শব্দের মধ্যে কিন্তু এটা হয়েছে। অনেক সময় পরীক্ষার হলের মধ্যে কিন্তু আমরা এই ভুলটা করি। নাম্বার 3, এটাকে বলা হচ্ছে বহুপদী, বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, বহুপদী দ্বন্দ্বটা কি? ঠিক আছে, দুইয়ের অধিক দ্বন্দ্ব সমাসবদ্ধ শব্দ, দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ, দুইয়ের অধিক যদি সমাসবদ্ধ শব্দ যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব, ঠিক আছে? স্যার এইচএসসি তে কোশ্চেন কিভাবে, সিজন আপনি ইয়া নেন নাই, সিজন আপনি শীট নেন নাই, আপনাকে 5টা শব্দ দিবে, দিয়ে বলবে এটা সমাস নির্ণয় করো। প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, এভাবে সিজন প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, আর তারপর হচ্ছে আপনার সমাসের নাম। আপনার কাছে শীট আছে না সিজন? শীটের মধ্যে তো আছে, দেখেন দেখেন দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ যদি হয়, যেমন আমি বললাম, দেখেন কথা কথা আমি বললাম সাহেব, বিবি, গোলাম। এখন দেখেন এই যে সাহেব, বিবি, গোলাম যখন আমরা বলতেছি, দেখেন কয়টা, 1 2 3। সেম আমি বললাম, দেখেন চোখ, চোখ, কান, গলা, দেখছেন কয়টা সমাসবদ্ধ শব্দ হয়েছে? 3টা। কি বললাম, দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ থাকলেই সেটাকে আমরা কি বলবো, বহুপদী দ্বন্দ্ব। বুঝতে পারছেন বিষয়টা? সাহেব, বিবি, গোলাম, কন্যা, জায়া, জননী, চোখ, কান, গলা, এভাবে যা দিতে পারেন, ঠিক আছে? রফিক, করিম, শফিক, এভাবে। এই আছেন আছেন, বুঝতেছেন? নাম্বার 4, একশেষ। একশেষ সময়টা হচ্ছে এক কথায় প্রকাশ, একশেষ। একশেষে দ্বন্দ্বটা একটু ভালো করে বুঝুন। এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ ও ব্যাস বাক্যের মধ্যে শাব্দিক অমিল, শাব্দিক অমিল থাকা, মানে এটা অনেকটা এক কথায় প্রকাশ করে দেওয়ার মতো। হ্যাঁ, এটা অনেকটা এক কথায় প্রকাশ করে দেওয়ার মতো একশেষে দ্বন্দ্ব। একটু ভালো করে বুঝে এটা একশেষে। যেমন আমি একটা শব্দ লিখলাম দম্পতি। আচ্ছা, দম্পতি মানেটা কি? দম্পতি মানে হচ্ছে জায়া ও পতি, এটা কিন্তু দম্পতি, ঠিক না? এবং বিষয়টা দেখেন, আমি এখানে শব্দ ইউজ করছি মাত্র একটা, এক কথায় শব্দ দম্পতি, অথচ দেখেন এটাকে আমরা কি করছি, দুইটা শব্দে ভাগ করে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? সেম দেখেন, আমি শব্দ দেখলাম আমরা, একটা শব্দ ব্যবহার করছি, অথচ আমরা দেখেন আমি, তুমি ও সে, আমি, তুমি ও সে, দেখেন অর্থগত মিল আছে কিন্তু শাব্দিক মিলটা নেই। আবারও বলতেছি, অর্থগত মিল আছে, শাব্দিক মিলটা নেই। এটাই হচ্ছে একশেষে দ্বন্দ্ব, ঠিক আছে? আচ্ছা, অনুপ কুমার দাস, এখানে হাইফেন বসানো জরুরি কিছু না, হাইফেন থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? আর হাইফেন থাকলে যে সেটা দ্বন্দ্ব সমাস হওয়ার বিষয়টা এমন না। যেমন চা বাগান, এটাকে এভাবে লেখা কিন্তু চা বাগান, বুঝছেন? এটা কিন্তু দ্বন্দ্ব সমাস না। হাইফেন থাকতেও পারে নাও থাকতে পারে, তবে দেওয়াটা জরুরি কিছু না। আপনারা কি এই 4টা সমাস বুঝতে পারছেন? প্লিজ এই 4টা সমাস মানে দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদগুলো কি আপনারা বুঝতে পারছেন? জানান কমেন্টে।
বুঝেননি বুঝেননি? আরে এটা কোনো কথাই হয় না। আমাদের কি এইচএসসি এক্সাম হবে? 100% হবে। গতকালকে শিক্ষা সচিব বলছে 100% এক্সাম হবে, এইচএসসি এক্সাম। গতকালকে শিক্ষা সচিব এই কথাটা বলছে। এবার আপনারা একটু বইয়ের 119 নম্বর পেজে চলে যান। এই সমাসের ঝামেলাটা হচ্ছে আপনাকে অর্থ খুঁজে বের করা, ঠিক আছে? যেমন কথা জি স্যার, একটু বুঝছেন শামীম খান? সেন্টেন্সের ইউজটা আবার বলবো। আচ্ছা তিশা, যেমন দেখেন আমি বললাম, দেখেন ঘর বাড়ি একটা শব্দ বললাম, তো ঘর বাড়ি এটা তো দ্বন্দ্ব সমাস, ইজিলি বুঝতে পারতেছেন। কিন্তু দেখেন আপনাকে আহ্বান গল্প অনুসারে বলতেছে, দেখেন আমার ঘর বাড়ি নেই, আমার ঘর বাড়ি নেই। এখন দেখেন এটা কিন্তু একটা বাক্য হয়েছে। এখন এখানে কি ঘর বাড়ি বলতে কি একটা আলাদা কিছু বুঝাচ্ছেন? ঘর আলাদা বাড়ি আলাদা এভাবে বুঝাচ্ছেন না? দুইটা মিলে একসাথে বুঝাচ্ছেন? একটা বুঝাচ্ছেন না? এই ক্ষেত্রে এটা দ্বন্দ্ব হবে না, এই ক্ষেত্রে এটা দ্বন্দ্ব হবে না, যদিও বাংলাদেশের পরীক্ষা সিস্টেমটা দেয় না এই কিছু না, আপনাকে এইটাই দিবে শুধু। এবার আপনারা বইয়ের 119 নম্বর পেজে চলে যান, একটু দয়া করে 119 নম্বর পেজে, অনুশীলন বইয়ের 119 নম্বর পেজে চলে যান। দেখেন কিছু কঠিন কঠিন ওয়ার্ড আছে, যেমন বললাম দেখেন কুশীল, কুশীল দেখছেন? এটা হচ্ছে দেখেন কুশ ও ল, মানে নাটকের নির্মাতা অভিনেতা। সেম ওষ্ঠাধর, ওষ্ঠাধর, ঠিক আছে? ওষ্ঠাধরের মধ্যে ওষ্ঠ ও অধর, মানে উপরের ঠোঁট নিচের ঠোঁট, ঠিক আছে? উপরের ঠোঁট নিচের ঠোঁট, ঠিক আছে? আর চর্ব চুষ্য, চর্ব ও চুষ্য মানে যা চাবায় খাওয়া যায় এবং যা চুষে খাওয়া যায়, ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন সৈন্য সামন্ত, সৈন্য সামন্ত। সৈন্য মানে তো বুঝি আমরা সৈন্য, আর সামন্ত মানে হচ্ছে জমিদার, সামন্ত মানে হচ্ছে জমিদার, এটা সৈন্য ও সামন্ত এইটাই। বুঝতে পারছেন বিষয়টা? এবং ইত্যাদি, ইতি ও আদি, ইতি ও আদি, শুরু ও শেষ, এটাই তো আমরা বলতে পারি। তাছাড়া বইয়ের 119 নম্বর পেজে একটা বক্স আছে, বক্সে একটু কষ্ট করে দেখেন 119 নম্বর পেজে যাদের কাছে অনুষ্ঠানের বইটা আছে। only 10% আছেন। আচ্ছা বইটা আপনাদের কেমন লাগতেছে পড়ে? পড়তেছেন নাকি এটাই বা কে জানে? এক একজনের কাছে আসলে এক এক বই, এই জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা এটা এক্সেপ্ট করছি। থাকাটা একবারে জরুরি কিছু না, থাকলে ভালো। এই ভাই পড়াইতেছি আমি, রোজা ধরলো আপনা করে, কষ্ট করে কমেন্টে করে না। নাম্বার 2 দ্বিগু সমাস। দ্বিগু সমাসের নিশ্চয়ই আপনাদের মনে আছে কোন পদের অর্থ প্রধান? পরপদের অর্থ প্রধান, ঠিক না? শারীরিক কালে তো করোনা খুললে কিন্তু দেখা হইতে পারে, যদি উত্তরা ব্রাঞ্চে ক্লাস থাকে। দ্বিগু সমাস, দ্বিগু সমাসের জন্য কোন এটা করতে হবে? দ্বিগু সমাস, দ্বিগু সমাসের জন্য কিন্তু পরপদের অর্থ প্রধান, আপনারা জানেন দ্বিগু সমাসে। তাই এটার সূত্র হচ্ছে এভাবে, প্রথম নম্বর হচ্ছে সংখ্যা থাকতে হবে, সংখ্যা ছাড়া কখনোই দ্বিগু সমাস হবে না। 2 নম্বর হচ্ছে ব্যাস বাক্যে সমাহার শব্দটি হবে, ব্যাস বাক্যে কি হবে? সমাহার শব্দটি হবে। আমরা যদি সায়েন্সের পরিভাষায় লিখি, হ্যাঁ সায়েন্সের পরিভাষায় যদি লিখি তাহলে হবে সংখ্যা প্লাস নাউন ইজ ইকুয়াল টু সমাহার, সংখ্যা প্লাস নাউন ইজ ইকুয়াল টু সমাহার। আপনারা অনেকে অনেক জায়গায় কোর্স করেন, আপনি জবের বলেন ইয়া বলেন, এই কোর্সগুলোর একটা বড় সমস্যা হচ্ছে, মানে বিশেষ করে কোচিং সেন্টার বা এগুলোর মধ্যে একজন টিচাররা দিয়ে ওটা শেষ করায়, একজন সমাস পড়ায়, আরেকজন প্রত্যয় পড়ায়, একজনের 2টা পড়ায়, পরেরজন 3টা পড়ায়, মানে পুরো বিধি কিছু একটা কাজ করা লেগে, ঠিক আছে?
যার ফলে স্টুডেন্টরা উপকৃত হয় না আসলে। এইভাবে না করে যদি ব্যাচ ওয়াইজ আলাদা করে দিত তাহলে আসলে স্টুডেন্টরা অনেক উপকৃত হতো। যাই হোক, সেটা ভালো যে সংখ্যা প্লাস নাউন ইজ ইকুয়াল টু সমাহার। তবে মনে রাখতে হবে এখানে বিষয়টা, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। দ্বিগু সমাস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না বা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করবে না। ঠিক আছে? যেমন আমি কথা ফর এক্সাম্পল আমি লিখলাম, দেখেন পঞ্চরত্ন। পঞ্চরত্ন, তো পঞ্চরত্নের ব্যাসবাক্য করে কি বলেন তো? 5 রত্নের সমাহার। এটাই তো পঞ্চরত্ন, ঠিক না? এখন দেখেন পঞ্চরত্ন 5 রত্নের সমাহার। যে কারো যদি 5টা রত্ন থাকে, 5 জন সদস্য থাকে, যে কেউ কিন্তু এই শব্দটা ব্যবহার করতে পারে। আপনারা বলতে পারবেন ইতিহাসে পঞ্চরত্ন কাদের বলা হয়? পঞ্চরত্ন বলছি, হ্যাঁ, পঞ্চ পাণ্ডব বলতেই কিন্তু পঞ্চরত্ন পারলে বের করে। ঠিক আছে? সেম আমি শব্দটা লিখলাম, মনে করেন যে পঞ্চগড়। কি হবে অ্যানসারটা? 5 গড়ের সমান। 5 গড়ের, গড় মানে বুঝেন তো? 5 গড়ের সমাহার, এটাই হচ্ছে পঞ্চগড়। ওকে, এক জায়গায় করতেছে 5 গড়ের সমান। তো কি বললাম, এটা কোনো সমষ্টি বা চৌরাস্তা, যেখানে যে কোনো জায়গায় 4টা রাস্তার মোড় থাকলে সেটা কিন্তু আমরা চৌরাস্তা বলতে পারি, ঠিক না? যে কোনো জায়গায় 4টা রাস্তার মোড় থাকলে সেটা কিন্তু চৌরাস্তা। ঠিক আছে? যেমন কঠিন একটা শব্দ আছে অষ্টধাতু, 8 ধাতুর সমাহার। ত্রিপিটক, 3 পিটকের সমাহার। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের গ্রন্থ অনুসারে ত্রিপিটক 3 পিটকের সমাহার। ঠিক আছে? তো এখন প্রশ্ন হতে পারে আপনার যে যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু যদি ইঙ্গিত হয় তাহলে কি হবে? তাহলে এইটা যদি হয় তাহলে সেটা বহুব্রীহি হয়ে যাবে। একটু আমরা বুঝে নিই, হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু আমরা বলতে কি বুঝাচ্ছি। যেমন আমি বললাম দেখেন শতায়ু। আচ্ছা, শতায়ু বলতে কি বুঝাই আমরা? যে 100 বছর হইছে এমন লোকের, ঠিক না? শতায়ু। এখন মজার বিষয় দেখেন, সাধারণত সবারই কিন্তু 100 বছর হয় না। 100 বছর হয় খুব কম লোকের ব্যক্তি, যার ফলে এটা ওয়ান কাইন্ড অফ নির্দিষ্টই হয়ে গেছে। শত আয়ু যার, এটা বহুব্রীহি সমাস। ঠিক আছে? গড়, গড় বুঝেন না? অনুপ, দেখেন ওই আপনারা আমাদের দেশের বাড়িতে বলে ময়লার পানিগুলো ওখানে তার ড্রেন ডুন নাই, ময়লার পানিগুলো ছোট খালের মতো করে এক জায়গায় পড়ে যায়, ওটা বলে গড়, বলে গড়। বুঝছেন? পঞ্চগড়, নোয়াখালী অঞ্চলে মাছ ধরতে পারবে, গড়ে পড়ছে, ডেঙ্গা, গড়, এগুলো বলতে পারবে। শতায়ু, শত আয়ু যা, ওয়ান কাইন্ড অফ নির্দিষ্ট হয়ে গেছে। আরেকটা ওয়ার্ড যেমন আমি বললাম দেখেন সেতা। সেতা, এখন সেতার সে মানে 3, আপনি বলতে পারেন 3 তারের সমাহার। না, সেতার বলতে কিন্তু আমরা একটা ধরনের বাদ্যযন্ত্রকে কিন্তু বুঝাই। সেতার বলতে কাকে বুঝাচ্ছি আমরা? এক ধরনের বাদ্যযন্ত্রকে। তার মানে এটা কি সমষ্টিগত বিষয় না বুঝে তৃতীয় কোনো পক্ষে প্রাধান্য দিচ্ছে। ঠিক আছে? যে আমি বললাম দেখেন পঞ্চানন। পঞ্চানন বলতে বুঝায় হচ্ছে পঞ্চ আনন যাইতে পারবেন, এটা হচ্ছে শিবকে বুঝায় পঞ্চানন, শিব। সেম দশানন, দশানন বলতে কিন্তু রাবণকে বুঝায়, দশানন। বর্তমান বাংলা বই অনুসারে চতুর্ভুজ, চতুর্ভুজ শব্দটাকে কিন্তু বহুব্রীহি হয়েছে। বর্তমান যে 9 এর বই আছে ওই বই অনুসারে চতুর্ভুজ শব্দটাকে বহুব্রীহি আছে, 4 বাহু আছে যা। কারণ চতুর্ভুজ একটা ম্যাথমেটিক্যাল একটা টার্মস, চতুর্ভুজ একটা ম্যাথমেটিক্যাল টার্মস। ঠিক আছে? এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই পঞ্চগড়, 14 গ্রাম, 20 গ্রাম, এগুলো তো প্রপার নাউন, এগুলো তাহলে কেন দ্বন্দ্ব দ্বিগু সমাস হবে? আসলে শুনেন, পঞ্চগড়, 20 গ্রাম এই শব্দগুলো যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু এটা প্রপার নাউনের জন্য তৈরি করা হয়নি, এটা কিন্তু শাব্দিক অর্থের মধ্যে ছিল। পরবর্তীতে এটা প্রপার নাউন হয়ে গেছে। সমাস প্রপার নাউন নিয়ে আলোচনা করে না, সমাস প্রপার নাউন নিয়ে আলোচনা করে না, সমাস হচ্ছে যেটা শব্দের অর্থ সেটা নিয়ে আলোচনা করে। যেমন আপনি মনে করছেন পঞ্চগড় বাংলাদেশের জেলা, ভাই ভারতের মধ্যে কিন্তু পঞ্চগড় আছে, ভারতের মধ্যে। আপনারা একটু বইয়ের 119 নম্বর পেজ দেখেন প্লিজ, 119 নম্বর পেজে এই শব্দগুলো ব্যাখ্যা করা আছে। বইয়ের 119 নম্বর পেজ। এই
এই যে শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকে আছেন আপনারা খুব সিরিয়াস, কিন্তু মাশাআল্লাহ আমি ক্লাসেও দেখি না, পরবর্তী ক্লাস করে কিনা ওটা আমি জানি না, এক্সামও দেখি না, এমনি কিন্তু সিরিয়াস, মারাত্মক লেভেলের সিরিয়াস। এই সমস্ত সিরিয়াসনেস বা এই সমস্ত আবেগ দেখা আমার সাথে কোনো লাভ না, আমি একটু আবেগ বই কম আমার, বুঝছেন। এখন মনে করেন অনেক টিচার আছে একটা বই লিখছে, আচ্ছা স্যার একটা বই লিখছে, কষ্ট করে বই লিখছে, স্যার আপনাদের পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, কত কিছু করতেছে স্যার আপনাদের জন্য, মানে ওনার বইটা নেওয়ার জন্য, যাই হোক না কেন, ঠিক আছে। তা আপনি এগুলো ফ্রি ফ্রি পাইতেছেন, স্যার ঠিকই কষ্ট করতেছে, আপনি এগুলো ফ্রি ফ্রি পাচ্ছেন, এই জন্য আপনার কাছে কোনো দাম নাই। এই জন্য ভাই আমার এখানে আপনারা ভর্তি হচ্ছেন, যারা পয়সা দিয়ে ভর্তি হচ্ছেন, কষ্টের বাপ মার কষ্টের টাকা, নিজের টিউশনের টাকা কষ্ট করে ভর্তি হচ্ছেন, যদি না পড়েন তাহলে আর পড়ার কিছু নেই, ঠিক আছে। আর ফ্রি তো প্রশ্নই আসে না। অনেকে আছে খুব সিরিয়াস, মারাত্মক লেভেলের সিরিয়াস, পড়ার টাইমে পড়া নাই, এক্সামের টাইমে এক্সাম। এই সিরিয়াসনেস দিয়ে আমার লাভটা কি বলেন? মুখে মুখে সিরিয়াস, আমি মার্ক করে রাখতেছি কিন্তু কিছু বলার নাই, কারণ অনলাইনে পড়বে তারাই যারা সিরিয়াস স্টুডেন্ট, অনলাইন সবার জন্য। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, এই দুটো সমাজ কি? এত কষ্ট করে কোশ্চেন করা যে কি একটা কষ্টের বিষয়, কোশ্চেন করা। এই জন্য আমি বইয়ের অধ্যায় শেষে কোশ্চেন দিছি, অ্যান্সার দিই, খুঁজে বাইর করে। এত কষ্ট করে আমরা কোশ্চেন করবো, মানে অ্যান্সারও দিয়ে দিব, এটা আবার কোন ধরনের কথা? করেন আপনি নেগেটিভ মার্কেটিং করেন, যা ইচ্ছা তা করেন, না আমি আমার জায়গায় ঠিক থাকি ভাই। কোনো কোশ্চেন? আগামী ক্লাসে আমরা কর্মধারয় সমাজ নিয়ে আলোচনা করব, আর যতটুকু পারেন এই সময়ের মধ্যে একটু সিরিয়াস হন, যতটুকু পারেন। ক্লাস শেষ হয়ে গেলে তখন বুঝবেন ক্লাসের মর্মটা কি। 119 স্বরূপ 119 নম্বর পেজ, 119। ওই দেখেন একটা বক্স আকার দেওয়া আছে, 20 গ্রাম সাতক্ষীরা, এগুলো জেলাকে বুঝে, এগুলো বহুব্রী সমাস হবে না কেন? স্বরূপ তো ফার্স্ট পেপার ব্যাচও ছিলেন। স্বরূপ শুরু থেকে আমরা আমাদের যেটা মেনটেন করা দরকার ওইটা আমরা মেনটেন করে আসতেছি। পড়বেন আপনি, পড়াবো আমি, পড়তে হবে লজিক্যাল সবকিছু। আমি আপনারা এক কেন্দ্রিক ভালোবাসা যাবো আর আপনারা শেখা দিয়ে যাবেন, ওটা লাভ নেই। হ্যাঁ বাস দিব না মানে, ওই যে আজকে একজন ইউটিউবে কমেন্ট করছে যে এই স্যারের কাছে পড়লে তো খবর আছে, কারণ রেজাল্ট ইউটিউবে চলে আসে। একসময় কমেন্ট করছে যে এই স্যারের কাছে পড়লে তো খবর আছে, রেজাল্ট ইউটিউবে চলে আসে, এই ভয়ে অনেকে ভর্তি হয় না। না হোক, আমার কি যায়, ভর্তি তারাই হবেন যারা লোড দিতে পারবেন, যারা আমারে বুঝতে পারবেন। যারা বুঝতে পারবেন না, 1000টা কোশ্চেন গুলো আমি এত অ্যানসারও দিই না, এইটা কি হবে ওটা কি হবে, এত অ্যানসার দেওয়ার সময় নেই তো। আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, কেউ যদি ভর্তি দিতে চায় বিশ্বাস নিয়ে ভর্তি হোক, কাজে লাগবে, ঠিক আছে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো জায়গায় ভর্তি হবে, অক্সফোর্ডের টিচার দিলেও লাভ হবে না। আচ্ছা তাহলে ভালো থাকবেন, রাগ করবেন না, মাঝে মধ্যে একটু কটু কথা বলবো, রাত আপনার সামনে ভিডিও, আর ইউটিউবে কত ভিডিও কটু কথা বলি। আচ্ছা ভালো করে পড়বেন, আর পুরো আগের পড়াগুলো কিন্তু ভুলে যান না, অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে পড়াইছি, আপনারা অনেক কষ্ট করে পড়ছেন। ধ্বনি পরিবর্তন এটা নিয়ে জিজ্ঞেস কি পরিমাণ ঝামেলা, ধ্বনি পরিবর্তন, ঠিক আছে। দেখেন অথচ সহজ ভাবে যদি স্বরধ্বনির পরিবর্তন আর ব্যঞ্জনধ্বনির পরিবর্তন গুলো যদি ছক আকারে সাজানো যায়, ইজিলি কিন্তু আপনি পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে, পড়লে পড়ুক না পড়লে নেই। হ্যাঁ চ্যালেঞ্জ, আমাদের বইয়ের মধ্যে ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টারটা যেভাবে সাজানো হয়েছে কোনো বইয়ের মধ্যে এভাবে সাজানো নেই, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে। হয়তো আমি জানি না পরবর্তী আসছে কিনা, এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। সাজানোটা ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করি সাজানোটা ভালো করতে, যেমন আন্তর্জাতিক বই আসতেছে, বাংলাদেশ বই জানা দিচ্ছে, সাজানোটা যতটুকু পারি ভালো করার চেষ্টা উপস্থাপনা। ওকে ভালো থাকবেন সবাই, 11 জনের কাছ থেকে বিদায়, আল্লাহ হাফেজ।